প্রথমত মামলা চলে কি চলে না সেই বিষয়ে কিন্তু, অর্থাৎ মেইনটেনেবিলিটির যে বিষয় আছে সেই বিষয়টা পরিষ্কার করেছেন। আদালত বলেন যে ক্লাবের সিদ্ধান্ত প্রশাসনিক হোক বা যাই হোক, যদি এর ফলাফল হয় কোনো সদস্যর নাম রেজিস্টার থেকে বাদ পড়া, তবে 43 ধারায় মামলা অবশ্যই চলবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদ উদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনারা যারা বিভিন্ন সোশ্যাল ক্লাব বা লিমিটেড কোম্পানির সদস্য, তাদের জন্য আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে কোম্পানিজ অ্যাক্ট 1994 এর আমরা ধারাবাহিক আলোচনায় আছি। ধরুন আপনি দীর্ঘ 20 বছর ধরে একটি ক্লাবের সদস্য, কিন্তু হঠাৎ একদিন কোনো ঠুনকো অভিযোগে আপনার সদস্যপদ আজীবনের জন্য বাতিল করা হলো। তখন আপনার প্রতিকার কি? আপনি কি দেওয়ানি আদালতে যাবেন, নাকি কোম্পানি আইনে হাইকোর্টে যাবেন, মহামান্য হাইকোর্টে যাবেন? আজকে আমরা আলোচনা করব 73 DLR এর রিপোর্টেড একটি কেস নিয়ে। সেটি 439 নম্বর পেজে রিপোর্টেড হয়েছে। একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট বলা যায় আসলে। মামলাটি হলো জাহিদ খান ভার্সেস রেজিস্টার অফ জয়েন্ট স্টক ফার্মস অ্যান্ড কোম্পানিজ অ্যান্ড আদার্স। এই রায়ে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট দেখেছেন যে ক্লাবের মেম্বারশিপ রেজিস্টার থেকে নাম কেটে দিলে কিভাবে কোম্পানি আইনের 43 ধারা ব্যবহার করে তা ফিরে পাওয়া যায়। তাহলে চলুন আসলে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা মামলার ফ্যাক্টটা যদি একটু দেখে নেই, যে মামলাটি করেছিলেন যে জনৈক ব্যক্তি, যিনি সিলেট স্টেশন ক্লাবের 2000 সাল থেকে স্থায়ী সদস্য এবং প্রাক্তন সাধারণ সম্পাদক। তো উনি ওখানে ঘটনাটা যেটা ঘটে প্রিয় দর্শক, 2018 সালের 11ই অক্টোবর আমরা যেটা দেখেছি যে অভিযোগ উঠে যে ক্লাবের ডাইনিং হলে জাহিদ খান বা সংশ্লিষ্ট যে ব্যক্তি, তার 2 জন অতিথি নিয়ে এসে বসেছিলেন। আরেকজন সদস্য অভিযোগ করেন যে যেই ব্যক্তি 2 জন অতিথি নিয়ে বসেছিলেন, অতিথিরা নাকি সেখানে উপস্থিত নারীদের দিকে বাজেভাবে তাকাচ্ছিলেন, অর্থাৎ ইনডিসেন্ট স্টেয়ার উনি লক্ষ্য করেছেন। তো মজার বিষয় হলো, অভিযোগকারী তার নিজের মোবাইলে কিছু ছবি তুলেন এবং অভিযোগ করেন। এর ভিত্তিতে ক্লাব কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রথমে শোকজ করে এবং পরবর্তীতে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তার সদস্যপদ আজীবনের জন্য বাতিল করে, অর্থাৎ পার্মানেন্টলি এটা ক্যান্সেল করে দেয়। তো প্রিয় দর্শক, এখানে জেনে রাখা ভালো যে যিনি মামলার পিটিশনার, অর্থাৎ যাকে বাদ দেওয়া হলো, সদস্যপদ যার ক্যান্সেল করা হলো পার্মানেন্টলি, তো উনি দাবি করেন যে এটি একটি মিথ্যা অভিযোগ ছিল এবং সামনে ক্লাবের নির্বাচন থাকায় তাকে আটকানোর জন্য আসলে এটি করা হয়েছে ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে। তিনি প্রতিকার চেয়ে মহামান্য হাইকোর্টে কোম্পানি আইনের 43 ধারায় মামলা করেন। এখন মামলাটিতে আসলে কোম্পানিজ অ্যাক্ট 1994 এর সেকশন 43কে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো যে ক্লাবের বিষয় নিয়ে কোম্পানি আইনে কেন মামলা হলো? সেটা তো দেওয়ানি আদালতে মামলা হতে পারতো, তাই না? কারণ সিলেট স্টেশন ক্লাব একটি কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি হিসাবে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত, সেটা একটা আর্গুমেন্ট আসতে পারে। কোম্পানিজ অ্যাক্টের সেকশন 34 অনুযায়ী প্রতিটি কোম্পানিকে তার সদস্যদের একটি রেজিস্টার বুক বা তালিকা সংরক্ষণ করতে হয়। আর 43 দ্বারা বলছে, যদি কোনো কোম্পানি পর্যাপ্ত কারণ ছাড়া উইদাউট সাফিসিয়েন্ট কজ, অর্থাৎ কারো নাম এই রেজিস্টার থেকে বাদ দেয়, তবে ভুক্তভোগী হাইকোর্টের প্রতিকার চাইতে পারেন। অর্থাৎ সদস্যপদ বাতিল মানেই রেজিস্টার থেকে নাম কাটা, আর নাম কাটা মানেই 43 ধারায় মামলা করার সুযোগ। এখানে এই মামলাটিতে দেখা যায় যে আর্গুমেন্টস যেটা আদালতে, মহামান্য হাইকোর্টে যেটা উত্থাপন করা হয়েছে পিটিশনারের পক্ষে এবং যারা রেসপন্ডেন্ট ছিলেন, অপোজিট রেসপন্ডেন্ট যারা ছিলেন তাদের পক্ষে, দুই পক্ষের বিজ্ঞ আইনজীবীরা সেই যে যুক্তিগুলো উপস্থাপন করেছিলেন, যে আর্গুমেন্টগুলো উপস্থাপন করেছিলেন, সেগুলোর মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করে দেখি। যে ক্লাবের পক্ষে, রেসপন্ডেন্টের পক্ষে বিজ্ঞ আইনজীবী মূলত 3টি আর্গুমেন্টের দিকে জোর দেন। সেটি হলো মেইনটেনেবিলিটির গ্রাউন্ডে উনি বলেন যে এই মামলা মহামান্য হাইকোর্টে এটা চলে না, কারণ এটা ক্লাবের যেই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আছে সেই অনুযায়ী সদস্যপদ বাতিলের বিরুদ্ধে প্রথমে ক্লাবের বার্ষিক যে সাধারণ সভা আছে বা এজিএমে আপিল করতে হয়। এই মামলার পিটিশনার তা না করেই আদালতে এসেছেন সরাসরি। আর প্রশাসনিক আদেশ বলতে চাচ্ছেন ওনারা যে এটি একটি প্রশাসনিক আদেশ, এটি একটি প্রশাসনিক সিদ্ধান্ত, তাই এটি মেম্বারশিপ রেজিস্টার সংশোধন বা 43 ধারার বিষয় আসলে নয়। আর অতীতের যে আচরণের কথা বলা হয়েছে, অর্থাৎ পিটিশনারের অতীতের আচরণ, এর আগেও তিনি ক্লাবের নিয়ম ভেঙেছেন এবং তাকে সতর্ক করা হয়েছিল, তাই বহিষ্কারের সিদ্ধান্তটা সঠিক বলে রেসপন্ডেন্টের পক্ষে যুক্তি উত্থাপন করেন অ্যাকচুয়ালি। আর আবেদনকারীর পক্ষে, অর্থাৎ পিটিশনারের পক্ষে যে যুক্তিটা ছিল সেটা ছিল যে এরকম যে পর্যাপ্ত কারণ নেই। তিনি বলেন যে নো সাফিসিয়েন্ট কজ ছিল। তিনি বলেন অভিযোগটি ছিল যে অতিথিরা
নারীদের দিকে বাজেভাবে তাকিয়েছে, কিন্তু এর তো কোনো প্রত্যক্ষ সাক্ষী বা আই উইটনেস নেই অ্যাকচুয়ালি। এটি একটি ভেইক টার্ম ওনারা ইউজ করেছেন যে না এটার এ ধরনের তাকিয়েছে কারোর দিকে, সেই ধরনের তো প্রমাণের অভাব আছে। আসলে অভিযোগকারী যে ছবিগুলো জমা দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে সবাই স্বাভাবিকভাবে ডিনার করছে, বাজেভাবে তাকানোর কোনো প্রমাণ কিন্তু ছবিতে আসলে নেই। সেই আর্গুমেন্ট কিন্তু ওনারা তুলেছেন। বিদ্বেষপ্রসূত অভিযোগকারীর স্ত্রী বা অন্য কোনো নারী সদস্য তদন্ত কমিটির কাছে কোনো অভিযোগ করেননি, এটি সম্পূর্ণ বানোয়াট। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে মহামান্য আদালত কি সিদ্ধান্ত দিয়েছেন এবং পর্যবেক্ষণ দিয়েছেন সেটা আমরা যদি একটু জেনে নিই। যে উভয় পক্ষের যুক্তি শুনে কিন্তু মহামান্য আদালত একটি জাজমেন্ট প্রনাউন্স করেছিলেন, সেটা আমাদের জন্য অনেক শিক্ষণীয় আছে। এখানে তিনি রায়টি কয়েকটি ধাপে বিশ্লেষণ করেছেন। প্রথমত, মামলা চলে কি চলে না সেই বিষয়ে কিন্তু, অর্থাৎ মেনটেনেবিলিটির যে বিষয় আছে সেই বিষয়টা পরিষ্কার করেছেন। আদালত বলেন যে ক্লাবের সিদ্ধান্ত প্রশাসনিক হোক বা যাই হোক, যদি এর ফলাফল হয় কোনো সদস্যর নাম রেজিস্টার থেকে বাদ পড়া, তবে 43 ধারায় মামলা অবশ্যই চলবে। আর ক্লাবের নিজস্ব অ্যাপিল ফোরাম থাকলেও যখন সেই ফোরাম কার্যকর মনে হয় না এবং নাগরিকের আইনি অধিকার ক্ষুণ্ণ হয়, তখন সরাসরি মহামান্য হাইকোর্টে আসা যায়। আরেকটি বিষয়, দ্বিতীয়ত যেটি, সেটা হচ্ছে সাফিসিয়েন্ট কজ বা পর্যাপ্ত কারণ কি, এটা সম্পর্কে মহামান্য হাইকোর্ট একটা ব্যাখ্যা দিয়েছেন। যে আদালত বলেছেন যে ব্ল্যাকস ল ডিকশনারি উল্লেখ করে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি বলেন যে সাফিসিয়েন্ট কজ মানে হলো যৌক্তিক বা আইনগত গ্রহণযোগ্য কারণ। তৃতীয়ত যে বিষয় সেটা হচ্ছে প্রমাণের বিশ্লেষণ, অর্থাৎ এভিডেন্স অ্যানালাইসিস। মাননীয় আদালত নিজে সেই ছবিগুলো দেখেছেন এবং রায়ে বলেছেন যে সাধারণ বুদ্ধিমত্তার যে কেউ ছবিগুলো দেখলে বুঝবে যে সেখানে অশ্লীলতার কিছু নেই, অর্থাৎ অর্ডিনারি যে প্রুডেন্স, অর্থাৎ স্বাভাবিক বুদ্ধিমত্তা দিয়ে দেখলে মনে করবে যে সেখানে কোনো অশ্লীলতার বিষয় নেই। সবচেয়ে বড় কথা হলো তদন্ত কমিটি কোনো প্রত্যক্ষ সাক্ষী বা আই উইটনেসের জবানবন্দিও কিন্তু নেয়নি। যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা কেউ সরাসরি ঘটনা দেখেনি, অর্থাৎ এটা হিয়ারসে এভিডেন্স। এমনকি অভিযোগকারীর স্ত্রীও কিন্তু সাক্ষ্য দেননি। চতুর্থ যে বিষয়টা আছে, এটা শাস্তির মাত্রা নিয়ে বলা হয়েছে, সেটা প্রপোর্শনালিটি নিয়ে কথা বলা হয়েছে। আদালত বলেন যে ক্লাবের আইনে সতর্ক করা, জরিমানা বা সাময়িক বরখাস্তের বিধান ছিল, কিন্তু সরাসরি সর্বোচ্চ শাস্তি বা স্থায়ী বহিষ্কার করাটা এখানে অযৌক্তিক হয়েছে। আর চূড়ান্ত যে বিষয়, যে ভার্ডিক্ট রায়ে যেটা আছে, সর্বশেষ আদালতে যেই জাজমেন্ট বা সিদ্ধান্ত দেন সেটা তদন্ত কমিটির রিপোর্টটি ছিল ত্রুটিপূর্ণ এবং বিকৃত। তাই পিটিশনারের সদস্যপদ বাতিলের যে আদেশটি সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আর আদালত ক্লাব কর্তৃপক্ষকে নির্দেশ দেন অবিলম্বে পিটিশনারের নাম সদস্য রেজিস্টার বহিতে রেস্টোর করতে এবং তাকে ক্লাবের সব সুযোগ সুবিধা ব্যবহার করতে দিতে। একটি চমৎকার বিষয় হলো যে রায় ঘোষণার পর আবেদনকারী স্বেচ্ছায় 50,000 টাকা কিন্তু ডোনেট করার ইচ্ছা পোষণ করেন একটি মসজিদে এবং আদালত সেটি আদেশের অংশ করে নেন। প্রিয় দর্শক, এই রায় থেকে আমরা শিখলাম যে ক্লাবের কমিটি চাইলেই খেয়াল খুশি মতো কাউকে বের করে দিতে পারে না। তাদের অবশ্যই পর্যাপ্ত আইনি কারণ এবং সঠিক প্রমাণ থাকতে হবে। আর কোম্পানি আইনের 43 ধারা এখানে সদস্যদের রক্ষা কবচ হিসেবে কাজ করে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, আপনাদের প্রিয়জন বা বাংলা ভাষাভাষী যে কেউ এই বিষয়টি যেন দেখতে পারে সেই ব্যবস্থা আপনারা নিশ্চয়ই করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন। চলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করি।